প্রাথমিক থেকে উচ্চতর পর্যন্ত নতুন কারিকুলাম সময়ের দাবি বললেন প্রধানমন্ত্রী। স্কুল থেকেই চালু হচ্ছে কারিগরি শিক্ষা, মেধা পাচার রোধে জোর। বিনিয়োগ ও ঋণ বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার, স্বাধীনভাবে চলবে আর্থিক খাত বললেন অর্থমন্ত্রী। ডিজিটাল লেনদেনে জুলাই থেকে বাংলা কিউআর বাধ্যতামূলক। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে অস্থির বাজার, পরিদর্শনে গিয়ে বিরোধী দলীয় নেতা সরকারকে নিয়ন্ত্রণের আহ্বান, দাম সহনীয় রাখতে সোচ্চার থাকার ঘোষণা। আমরা তো ভাবছিলাম যে টিকা দিলে হয়তো ভালো হয়ে যাইব। টিকা দেওয়ার পরে 8-10 দিন পরে জ্বর হয়েছে, তখনই হাম ধরা পড়ছে। টিকা নেওয়ার পরও হাম সংক্রমণে উদ্বেগ, মুক্ত ঘোষিত বিভিন্ন দেশে ফিরেছে ভাইরাসটি। মৃত্যু হার সবচেয়ে বেশি বাংলাদেশে, অনুন্নত চিকিৎসা আর অসচেতনতাই দায়ী। এবং লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশির বাড়িতে আহাজারি, প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা, দ্রুত লাশ দেশে আনার দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত নতুন করে কারিকুলাম সাজানো সময়ের দাবি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, স্কুল থেকেই বাধ্যতামূলক করা হবে কারিগরি শিক্ষা। বলেন, মেধা পাচার রোধ ও মেধা বিকাশ করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে চায় সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালায় তারেক রহমান বলেন, প্রতিটি শিক্ষার্থী যেন নিজের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে, সেভাবেই শিক্ষা ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার। স্নাতকদের শিক্ষার মান ও কর্মসংস্থানের সমস্যা সমাধান, শিক্ষা ও শিল্প খাতের একীভূতকরণের উপায় খুঁজে বের করা সহ বেশ কিছু বিষয়ে বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ক এই কর্মশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত কর্মশালায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে সরকার প্রধান দেশে নতুন কারিকুলাম সাজানোর যৌক্তিকতা তুলে ধরেন। স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কথাও জানান তারেক রহমান। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারায় মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে নতুন কিছু করা সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষার্থী যেন নিজ সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পায়, সে লক্ষ্যে কাজ করছে সরকার। সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমাদের পক্ষে নতুন কিছু করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। ফ্যাসিবাদ বিদায়ের পরে নতুন বাংলাদেশ গড়তে তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আর্থিক খাতকে পুরোপুরি স্বাধীন করা হবে জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিনিয়োগ ও ঋণ বরাদ্দে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ মেনে নেবে না সরকার। 39টি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনায় বাংলাদেশের স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা শক্তিশালী করবে সরকার। এ সময় জুলাই থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোড লেনদেন বাধ্যতামূলক করা হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আমাদের এখানে বিভিন্ন ধরনের কিউআর কোড ইউজ হয়, প্রোপ্রাইটারি কিউআর কোড অনেকেরই আছে। 30শে জুনের পরে কোনো ধরনের প্রোপ্রাইটারি কিউআর কোড থাকবে না। বাংলাদেশ ব্যাংকের যে কিউআর কোড, কিউআর কোড, সেটা ছাড়া অন্য কেউ কোনো কিউআর কোড ব্যবহার করতে পারবেন না। অল আদার ব্যাংকিং সেক্টরে যত অ্যাপয়েন্টমেন্ট হবে পুরোপুরি প্রফেশনালি করতে হবে। ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh.
মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে বাজারগুলো অস্থির বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বাজারে আসা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেন, কেনেন নানা পদের মৌসুমি শাকসবজি। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ ঝাড়েন বাজার ব্যবস্থাপনা নিয়ে। জানান, মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেটের কারণে ক্রেতা বিক্রেতা কেউই ভালো নেই। জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা মুক্ত আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। জামায়াত আমির বলেন, সংসদের ৩০০ সদস্য যদি চান তবে একদিনের মধ্যেই দেশের সব বাজারে চাঁদাবাজি বন্ধ সম্ভব। সংসদের ৩০০ জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, দালাল চক্রের খপ্পরে নাজেহাল রোগী। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে পদে পদে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। রোগী ভাগিয়ে নিচ্ছে অন্য ক্লিনিকে। র্যাবের জালে 15 সদস্য। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। দুজনের বাড়ি সাতক্ষীরায়। মরদেহ দেশে পাঠানো সহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে দূতাবাস। লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 বাংলাদেশি। সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ এবং ভালুকা গ্রামের শফিকুল ইসলাম সোমবার স্থানীয় সময় দুপুরে একটি ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। এ সময় এলাকাবাসীর কাছে রুটি পৌঁছে দিতে যাওয়া পৌরসভার একটি র্যাপিড গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে বিস্ফোরণে গাড়িটি ধ্বংস হয় এবং পাশের ভবনে থাকা 2 বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। বৈরুতে বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। একই দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএনএ জানিয়েছে, নাবাতিয়ে গভর্নরেটের আদর্শিত ও কুসাইবা বিনতে জওয়াইলের কাফরা এবং পশ্চিম বেকার মাসগারায় বিমান হামলা হয়। টাইরের শরীফা শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রেও হামলা চালানো হয়, সেখানেও বেশ কয়েকজন হতাহত হন। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একাধিক হামলার দাবি করেছে। কূটনৈতিক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সময় লেবাননের সেনাপ্রধান জার্মানির সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তি সই করেন। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের গ্রামের বাড়ি সাতক্ষীরায় চলছে আহাজারি। রাতেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এর পরপরই শোকের ছায়া নামে পরিবারে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দেশে লাশ ফিরিয়ে আনার দাবি স্বজনদের। পরিবারের সচ্ছলতা ফেরাতে শফিকুল ও নাহিদুল দুজনই পাড়ি জমিয়েছিলেন লেবাননে। সোমবার দুপুরে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন তারা। এই পরিবারটি সচ্ছল থাকার জন্য এই বাচ্চাটাকে বিদেশে পাঠায়। মাত্র কয়েক মাস সে গেছে এখান থেকে। ওরা যে 10 জন ছিল, সবার ফোন বন্ধ, সবার যোগাযোগ বন্ধ, নাম্বারে লাইনে দিতেছে নেই। রাস্তা বেজাই দেবেন সরকারের মাধ্যমে, এই আমার কাছে অনুরোধ। সরকারি ভাবে যদি কোনো রকম অনুদান বা লেট বডিটা আনার ব্যবস্থা হয় তাহলে খুব ভালো হয় ইনশাল্লাহ। চলমান টিকা কর্মসূচিতে টিকা নেয়া শিশু হামে আক্রান্ত হওয়ায় শঙ্কিত অভিভাবকরা। যদিও চিকিৎসকরা বলছেন আক্রান্ত হলেও জটিলতার ঝুঁকি নেই এসব শিশুদের। এদিকে হাম মুক্ত ঘোষণা করা বিশ্বের বিভিন্ন দেশেও ফিরেছে হাম, তবে মৃত্যুহার সবচেয়ে বেশি বাংলাদেশে। এর জন্য তুলনামূলক অনুন্নত চিকিৎসা ব্যবস্থা ও সচেতনতার অভাবকে দুষছেন চিকিৎসকরা। মনির হোসেনের রিপোর্ট। দেশব্যাপী হামের প্রাদুর্ভাব ঠেকাতে গত মাস থেকেই শুরু হয় জরুরি হাম রুবেলা টিকাদান, যা ধাপে ধাপে চলছে সারা দেশে।
6 মাস থেকে 5 বছরের শিশুর টিকাদানে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও টিকার পর আবারও আক্রান্ত হওয়া নিয়ে আছে তাদের দুশ্চিন্তা। ওই টিকা দেওয়ার পর থেকে আমার মাইয়া শরীরে জ্বর এসব হ্রাস বাড়িয়েছে, বেশি বেশি করে অসুস্থ হয়ে গেছে। টিকা দিয়েছি মনে করেন যে 15-20 দিন হয়েছে, টিকা দেওয়ার পরে 8-10 দিন পরে জ্বর হয়েছে, তখনই হাম ধরা পড়ছে। কিন্তু টিকা দেওয়ার পরে যে এটা হইতেছে এটাই একটু শঙ্কায় আছে আর কি সবাই। যদিও চিকিৎসকরা বলছেন টিকা নেয়ার পর শিশুরা আক্রান্ত হলেও নেই বড় জটিলতার ঝুঁকি। শরীরে টিকা কার্যকর হওয়ার আগেই বাসা বেঁধেছে ভাইরাস। একটা টিকা নেওয়ার পরে তার মধ্যে ইমিউনিটিটা পুরোপুরি এস্টাবলিশ হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। তো সেই অবস্থায় এরপর যদি কেউ হামে আক্রান্ত হয়, তাদের মধ্যে যেহেতু আগে থেকে কিছু ইমিউনিটি থাকে, ফলে দেখা যায় তাদের কমপ্লিকেশনটা হওয়ার চান্স কম থাকে। ফলে দেখা যায় যে তাদের মধ্যে হাম হলেও তাদের মধ্যে হয়তো মর্টালিটি রেটটা কম থাকে না। এদিকে হাম মুক্ত হওয়া বিশ্বের বিভিন্ন দেশেও ফিরেছে নতুন করে, যদিও মৃত্যুহার বেশি বাংলাদেশে। কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন সচেতনতার অভাব ও পুষ্টিহীনতায় বেড়েছে মৃত্যু। ওই দেশের থেকে বাংলাদেশের পার্থক্যটা হচ্ছে ওই দেশের যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা, রোগীদের পুষ্টির অভাব যেহেতু কম থাকে এবং ওইখানে চিকিৎসা ব্যবস্থা যেহেতু আরেকটু উন্নত, বেটার চিকিৎসা এবং মানুষজনের সচেতনতা অনেক বেশি, ফলে ওই দেশের মৃত্যু হারটা দেখা যায় কম্পারেটিভলি অনেক কম থাকে। আমাদের দেশে যেহেতু একটা, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, মানুষের মধ্যে সচেতনতার একটা অভাব, 2 নম্বর বলছে অপুষ্টি একটা সমস্যা। এইগুলোর কারণে আসলে বেশি গেলে আমাদের দেশের রেটটা দেখা যাচ্ছে উন্নত অনেক দেশের তুলনায় কিছুটা বেশি থাকে। আসন্ন ঈদের ছুটিতে শিশুর স্বাস্থ্যবিধি ঠিক রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান চিকিৎসকদের। বাসার মধ্যেই থাকেন, বাচ্চাকে বাসার মধ্যেই রাখুন, আর যদি যেতেই হয় তাহলে বাচ্চাকে যত সম্ভব অন্য বাচ্চাদের থেকে দূরে রাখুন। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হামের টিকা সংকটের কারণ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও জানান, কোনো অপরাধের প্রমাণ পেলে দায়ীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে। রিজার্ভ বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছি এবং ইআরএল যেটা রিফাইনারি যেটা, সেটাকেও আমরা আধুনিকায়ন করছি, ক্ষমতা বাড়াচ্ছি। এখন পর্যন্ত জ্বালানির সরবরাহ এবং মানুষের যে চাহিদা, সেটার একটা ভারসাম্য তৈরি হয়েছে। এবার বাণিজ্যের সংবাদ। আসন্ন বাজেটে ঘাটতির পরিমাণ প্রায় 2,35,000 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা মনে করেন বিশাল এই ঘাটতিতে চ্যালেঞ্জে পড়বে নতুন সরকার। এমন প্রেক্ষাপটে রাজস্ব বাড়িয়ে ব্যাংক নির্ভরতা থেকে দূরে থাকার পরামর্শ অর্থনীতিবিদদের, নতুবা চাপে পড়বে বেসরকারি বিনিয়োগ। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ না নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দফতর থেকে দফতরে এখন জাতীয় বাজেটের হিসাব নিকাশ। আসন্ন 2026-27 অর্থ বছরের জন্য আয় ব্যয়ের চুলচেরা অঙ্ক কষছে নতুন সরকার। প্রাথমিক তথ্য আসছে বাজেটের আকার হতে পারে 9,30,000 কোটি টাকা। বছর জুড়ে সরকারি ব্যয়ের বিশাল আর্থিক পরিকল্পনায় এবার রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা, ঘাটতি থাকবে 2,35,000 কোটি টাকা, যা মোট বাজেটের 4 ভাগের 1 ভাগ। সরকারের লক্ষ্য অভ্যন্তরীণভাবে 1,19,000 ও বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা ঋণ নিয়ে পূরণ করবে এই বিশাল ঘাটতি। অর্থনীতিবিদরা বলছেন, ঋণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের দ্বারস্থ হলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেওয়া যাবে না। বাণিজ্যিক ব্যাংকের উইন্ডো থেকে যে ঋণটা গ্রহণ করে, সেখানেও তাও সরকারের এই ঋণের পরোক্ষ একটা প্রভাব কিন্তু আসলে বেনিফিট, যেটা হচ্ছে সাধারণ জনগণের কাছে যায়। মূলত কম রাজস্ব প্রবৃদ্ধি, ভর্তুকি বাড়ানো ও ঋণের সুদ পরিশোধের চাপের কারণে বাড়ছে বাজেট ঘাটতি। তবে সরকারের নির্বাচনী ম্যান্ডেট অনুযায়ী ব্যাংক খাতে বাড়তি চাপ দেখছেন না ব্যাংকাররা। সরকার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, ব্যাংক খাত থেকে হয়তো সরকার এরকম আগের সরকারের মতো এরকম তারা ঋণ নেবে না। কাজে আমরা মনে করি না যে সরকারের কার্যকলাপ কারণে, উদ্যোগের কারণে ব্যাংকের উপর একটা বাড়তি প্রেসার পড়বে, সেটা মনে করি না। চলতি অর্থ বছর ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্য ছিল 1,04,000 কোটি টাকা, কিন্তু প্রথম 10 মাসেই লক্ষ্য অতিক্রম করেছে 2 সরকার। এমন ধারা আগামী অর্থ বছর চলতে থাকলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ আরও কমার শঙ্কা বিশ্লেষকদের। সরকার সাধারণত এই যে পরিমাণ অর্থ বড় করে, এরা মূলত অনুৎপাদনশীল খাত,
বা অনুন্নয়ন ব্যয় মেটানোর জন্য এগুলো কিন্তু খরচ করে থাকে। বড় অঙ্কের বাজেট বাস্তবায়নে অর্থনীতি গতিশীল হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সরকারি হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসা পাওয়ার বদলে দালাল চক্রের খপ্পরে পড়ে নাজেহাল রোগী। ভর্তি, বেড, টেস্ট সবকিছুতেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। কেবল তাই নয়, রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালে। এই চিত্র রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে। র্যাবের ছদ্মবেশে অভিযানে দালাল চক্রের 15 সদস্য ধরা পড়ে। 13 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত রাইদুল ইসলাম শুভর রিপোর্টে। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন শত শত অসহায় মানুষ, কিন্তু হাসপাতালে ঢোকার আগেই দালাল আর অসাধু কর্মচারীদের খপ্পরে পড়ছেন তারা। টেস্টের সিরিয়াল দ্রুত পেতে, ভর্তি হতে কিংবা একটি বেডের জন্যও রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। ডাক্তারের সামনে যে একজন লোক ডিউটি করে, ও দেখে, ও দেখে ও তদারকি শুরু করে। সিট নাই বা অমুক নাই, ভর্তি হওয়া যাইবে না, 2-3 দিন লেট করতে হবে, এরকম নানা রকম ভয়ভীতি দেখাইয়া সর্বনিম্ন হলে 1000-2000 করে টাকা নেয়। এক্সরে করতে গেলে সিরিয়াল ধরতে হয়, এখন সিরিয়ালে অনেক হয়, ওই জায়গায় কিছু দিলে ধরেন কাজটা আমাদের আগে যায়। 1000 দিছি, পরে ছিটাই না দিয়ে গেছে, কয় আরো 100 দেন, দিছি। চাদর বিছায় বুয়াগো দিতে লাগে, বুয়ারা কয় 200 টাকা লাগবো, দিছি। সবকিছুতেই টাকা লাগতেছে, টাকা ছাড়া এখানে কোনো, আমরা জানি সরকারি হাসপাতাল, গরিব মানুষ আসছে। অনুসন্ধানের সময় অভিযোগ আসে হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী রোগীদের কাছ থেকে টাকা আদায়ে জড়িত। সময় সংবাদকে দেখে দ্রুত নার্সকক্ষে ঢুকে পড়েন ওই কর্মী। এরপর তার উপস্থিতি অস্বীকার করেন কর্তব্যরত কয়েকজন নার্স। প্রশ্ন হচ্ছে, একজন পরিচ্ছন্নতা কর্মীকে আড়াল করতে কেন এত তৎপরতা? ওয়ার্ড মাস্টারকে বলছিলাম, পরে আমার রাখছিল, তাই আপনি ওই জন্য কাম কাজ করি, লোকে খাই দেয়, এরকম থাকি। বেতন কে দেয়? আমার কোনো বেতন নাই স্যার। সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা যেখানে ফ্রি, সেখানে টাকা ছাড়া যেন কোনো কিছুই সেবা পাওয়া সম্ভব হয় না। অসাধু কর্মচারী আর দালালদের ধরতে রোগী সেজে হাসপাতালের ভেতরে কয়েকজন র্যাব সদস্য। কিছুক্ষণের মধ্যেই রোগী ভাগিয়ে নিতে এগিয়ে আসেন এক দালাল। সেখান থেকে শুরু হয় নাটকীয় অভিযান। সরকারি রেট হলো 900 টাকা, আর ওদের 1500 যে যেমন নেয়। র্যাবের ফাঁদে পা দিয়ে একে একে ধরা পড়ে চক্রের 15 সদস্য। মাসে 6 থেকে 12,000 টাকার বিনিময়ে তাদের নিয়োগ দেয় মহাখালীর রাফা সেবা সহ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। 50 টাকা 100 টাকা একটা ভর্তি করে দিলে 200 টাকা 300 টাকা এরকম দেয়। একজন স্যার আমাদের ওখানে বসে, তখন এই রুগীটারা আমরা এখান থেকে যদি রিপোর্টগুলো আর্জেন্ট করাই যাইতে চাইছে, তখন আমরা তারা নিয়ে বিল করাই। যদি রুগীগুলো কেউ দেয় এখান থেকে, তাদেরকে আমরা বাদবাকি কমিশনটা দিই। আমি যে আসছে কোম্পানিতে সেবা জিজ্ঞাসাবাদ শেষে 13 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আমাদের কাছে ধরা পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, তার উপরে আমরা বিভিন্ন মেয়াদে, আমরা প্রায় 13 জনকে আমরা বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছি, বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি তাদেরকে। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে তারাও এ ব্যাপারে সচেতন হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ আর না হয়। শুধু অভিযান নয়, হাসপাতাল থেকে দালাল চক্রকে স্থায়ীভাবে নির্মূলের দাবি রোগীদের। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বরেণ্য অভিনেতা ও নাট্যকার আতাউর রহমানের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার রাত 11:50 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ জোহর মগবাজারে জানাজা শেষে বিকেলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দাফন করা হবে বনানী কবরস্থানে। 21 পদক ও স্বাধীনতা পদক প্রাপ্ত গুণী এই নাট্য ব্যক্তিত্বের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলা নাটকের বাম বদলে তার অবদান অবিস্মরণীয়। দেশের বাইরের খবর। মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবের ভিত্তিতে দেয়া ইরানের জবাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আখ্যা দিয়ে তেহরানের অবস্থানকে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। এদিকে ইরান বলছে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তারা। সতর্ক করে বলে, ইরানকে চাপ দিয়ে কোনো সমাধান সম্ভব নয়, তা পরিস্থিতি আরও জটিল করবে। এ অবস্থায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছে কাতার ও কুয়েত। কূটনৈতিক চাপ আর পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে তীব্র হয়ে উঠেছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। এরকম বিষয় আসার পর আমি বলেছি যে ইউনিভার্সিটিতে এই ধরনের রিসার্চ উইং থাকার কথা, এই ডিপার্টমেন্ট তো আছে, কাজে রিসার্চ উইং থাকার কথা। আপনারা ইউনিভার্সিটিকে, ঢাকা ইউনিভার্সিটিকে বলেন যে তারা রিসার্চ করে আমাদেরকে পেপার প্রেজেন্ট করুক। একটা কালচারটা নেই আমাদের দেশে, কালচারটা নেই, এটা তো মনে হয় আপনি জানেন। এটা আমরা চেষ্টা করছি, 2-3টা মিনিস্ট্রিকে অলরেডি বলা হয়েছে তাদের কিছু ব্যাপারে। আমি বলছি যে ইউনিভার্সিটির সাথে কথা বলেন, তাদের সেই ডিপার্টমেন্ট আছে, রিসার্চ করে আমাদেরকে বলুক একটা। আমরা কালচারটা চেষ্টা করছি শুরু করতে। সো মনে হয় আপনি কিছুদিন পরে হয়তো একটা ভালো সংবাদ পেলেও পেতে পারেন। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী। সম্পূর্ণ বক্তব্য দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রাথমিক থেকে উচ্চতর পর্যন্ত নতুন কারিকুলাম সময়ের দাবি বললেন প্রধানমন্ত্রী। স্কুল থেকেই চালু হচ্ছে কারিগরি শিক্ষা, মেধা পাচার রোধে জোর। বিনিয়োগ ও ঋণ বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার, স্বাধীনভাবে চলবে আর্থিক খাত বললেন অর্থমন্ত্রী। ডিজিটাল লেনদেনে জুলাই থেকে বাংলা কিউআর বাধ্যতামূলক। এবং লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশের বাড়িতে আহাজারি। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা, দ্রুত লাশ দেশে আনার দাবি। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ ইনান। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।